পিয়ার পদ্ধতি নির্বাচন নিয়ে আসলে বাংলাদেশ জামায়াতে ইসলাম কি ভাবছেন? বাংলাদেশ জামাত ইসলাম এটা দাবি করেছে। আমিরে জামাত কয়েকটা দাবি করেছে, তার মধ্যে এটাই একটা আছে। এজন্য আমরা চাই যে এই পদ্ধতিতে নির্বাচন হোক এখন। এটা বাংলাদেশের এখনকার দাবি এটা। দর্শক, তৃণমূলের ধ্বনিতে মিশে আছে গল্প, উপন্যাস, প্রামাণ্য চলচ্চিত্র। তার থেকে বাইরে নয়, তৃণমূল মানুষও। সুপ্রিয় দর্শক শ্রোতা, তৃণমূলের রাজনীতির আরো একটা নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি শফি আলম। আর আজকে এই পর্বে আমরা এমন একজন মানুষের সাথে তৃণমূলের রাজনীতি নিয়ে কথা বলবো। মাওলানা আব্দুল মতিন ফারুকী, আমির, বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখা। এছাড়াও তিনি এই মুহূর্তে হেড মুহাদ্দিস নাগেশ্বরী আলিয়া কামিল মাদ্রাসার দায়িত্ব পালন করছেন। তৃণমূলের রাজনীতি সম্পর্কে জানাবো আপনাদেরকে, সাথেই থাকো। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আলহামদুলিল্লাহ ভালো আছি। কামের চাপ ৫ তারিখের কোরআনে বেড়ে গেছে। আর কাজ করে বেশ সাড়াও পাচ্ছি মানুষের, যে কারণে ভালো লাগছে। দীর্ঘদিন পর্যন্ত মানুষ কোণঠাসা অবস্থায় ছিল। ভালো করে কথা বলতে পারে নাই। সত্য ন্যায়ের পক্ষে কাজ করতে পারে নাই। এখন মানুষ বেশ সাড়া দিচ্ছে আমাদেরকে। আমরাও মানুষের কাছে যাচ্ছি, সবার কাছে যাচ্ছি। বেশ সাড়া পাচ্ছি, ভালো লাগতেছে। আপনার এই চিন্তা ভাবনা রাজনীতির ময়দানে আপনি সুন্দর এপ্লাই করেন, সেই সুন্দর একটা দৃষ্টান্ত আমরা চাইবো। আমরা বরাবরই একটা প্রশ্ন করে থাকি। এটা জানার ইচ্ছা আসলে, পিআর পদ্ধতিতে নির্বাচন করলে বাংলাদেশের এই নির্বাচনে কতটা ফলপ্রসূ হবে বলে আপনি মনে করেন? আমার মনে হয় এটা শতভাগ ফলপ্রসূ হবে। তার কারণ মানুষের চাওয়া পাওয়ার যেটা, সেই চাওয়া পাওয়াটা এর মধ্যে প্রতিফলন ঘটবে বলে আমি মনে করি। পিআর পদ্ধতি নিয়ে যে কথা হচ্ছে এই সময়, দেখা যাচ্ছে কিছু রাজনৈতিক দল এটাকে নাকচ করে দিচ্ছে। তো তাদের বিষয়ে আপনি কি বলবেন? আসলে তারা না বুঝেই এটা করছে, অথবা বুঝে শুনেই যদি করে থাকে তাহলে তারা নিজেরা ভাবছে যেটা অন্য পদ্ধতিতে বা প্রচলিত পদ্ধতিতে নির্বাচন করলে তারা বেশি আসন পাওয়ার সম্ভাবনা দেখছে বা স্বপ্ন দেখছে, যে কারণে তারা এটা নাকচ করছে। আসলে এই পদ্ধতিতে আসলেই আমাদের জাতীয় সরকার গঠন করে যেটা দেশের কল্যাণের জন্য যেটা এখন দরকার, সেটা এটাই দরকার। পিআর পদ্ধতি নির্বাচন নিয়ে আসলে বাংলাদেশ জামায়াতে ইসলাম কি ভাবছেন? বাংলাদেশ জামাত ইসলাম এটা দাবি করেছে। আমিরে জামাত কয়েকটা দাবি করেছে, তার মধ্যে এটাই একটা আছে। এজন্য আমরা চাই যে এই পদ্ধতিতে নির্বাচন হোক এখন। এটা বাংলাদেশের এখনকার দাবি এটা। সময় উপযোগী বর্তমান সময় যদি বাংলাদেশের ইসলামী যে রাজনৈতিক দলগুলো আছে, আপনারা যদি এককভাবে নির্বাচন করার কোনো পসিবিলিটি আছে কিনা আপনাদের মধ্যে? এককভাবে নির্বাচন করার পসিবিলিটি আমাদের অবশ্যই আছে। সেভাবে আমরা প্রস্তুতি নিয়ে যাচ্ছি। তবে সাথে, সাথে আমরা সমমনা ইসলামী দল এবং ছোট, ছোট দলগুলো নিয়ে জোট করারও চেষ্টা করছি। এটা হলে আরও ফল ভালো হবে বলে আমরা বিশ্বাস করি এবং সেক্ষেত্রে আমরা এগিয়ে যাচ্ছি। প্রয়োজন প্রয়োজনে আমরা তাদের সাথে জোট করার জন্য আরও চেষ্টা করে যাব। আমরা যদি জোট করতে পারি তাহলে আমাদের জন্য ভালো। আর যদি একান্তই না হয় তাহলে আমরা এককভাবে নির্বাচন করার জন্য পসিবিলিটি আমাদের আছে। আচ্ছা, আপনারা এককভাবে নির্বাচন করতে চাচ্ছেন। আসলে বাংলাদেশ জামাতে ইসলামের কি এখনো সেই সক্ষমতা রয়েছে এককভাবে নির্বাচন করে সরকার গঠন করার? নিজেই আছে আলহামদুলিল্লাহ। আপনি কোন দিকগুলার কারণে এই কথা বলতে পারতেছেন? আমরা বাংলাদেশে রাজনীতিতে যে ভূমিকা রাখছি এবং রাজনীতির অঙ্গনে আমরা যে বিষয়গুলো আমরা উপস্থাপন করতে পেরেছি এ পর্যন্ত বাংলাদেশে, আমির জামাত থেকে শুরু করে দায়িত্বশীলবৃন্দ যে কাজগুলো করছেন এবং সকল বিভাগ নিয়ে আমরা কাজ করছি, সব বিভাগের দায়িত্বশীল আমাদের আছে। সারা বাংলাদেশের রাজনীতিতে প্রমাণ করা সক্ষম হয়েছে। আমরা অন্যান্য রাজনৈতিক দল যেভাবে এগিয়ে যাচ্ছে তার চেয়ে জামাত ইসলামী কোনো অংশ কম নয়। সেই কারণে আমি মনে করি যে আসলে আমাদের পসিবিলিটি আছে। আমরা প্রয়োজনীয় সংখ্যক দায়িত্বশীলও আমাদের আছে। আমরা সরকার গঠন করতে এর মধ্যে সক্ষম। আচ্ছা, এই নির্বাচন নিয়ে অনেকে মানুষের কৌতূহল বা জানার ইচ্ছা বেশি সবথেকে। আমি যতটুকু মনে করছি, বিশ্লেষণ করলে দেখা যায়। আসলে এই নির্বাচন নিয়ে বাংলাদেশ জামাতে ইসলাম কতটুকু এগোচ্ছে আসলে নির্বাচনকে সামনে রেখে? আমরা নির্বাচনী মাঠ গোছাচ্ছি। অন্যরা কি করছে সেটাও তোমরা দেখছো। আর আমরা নির্বাচনী মাঠ গোছায় নিচ্ছি। নির্বাচন নিয়ে আমরা ৩০০ আসনেই প্রস্তুতি নিয়ে যাচ্ছি। এখন এখানে সময়ে বলে দেবে আমরা কোথায় কিভাবে কি করব বা কতটা সিটি নির্বাচন করব শেষ পর্যন্ত। এটা সময় বলে দিবে। কিন্তু আমরা নির্বাচনী কার্যক্রম এগিয়ে যাচ্ছে। আমাদের তৃণমূলের কমিটি গঠন সহ শুরু করে দোয়াকি কাজ এবং মানুষের গণভিত্তি রচনা সহ আমাদের দাওয়াত ঘরে, ঘরে পৌঁছায় দিচ্ছি আমরা। মানুষের সমর্থন আদায়ের চেষ্টা করছি
আরেকদিকে সাংগঠনিক মজবুতি অর্জনের চেষ্টা করছি, আরেকদিকে সামাজিক কাজের মাধ্যমে মানুষের দ্বার উপরায় পৌঁছাচ্ছি। বাংলাদেশে রাজনীতির ময়দানে নেতৃত্ব গুণাবলী যাদের আছে, তারা বাংলাদেশের উন্নয়নে সেই অঞ্চলের উন্নয়নে অনেকটা সক্রিয় ভূমিকা পালন করে। আপনি কুড়িগ্রামে বাংলাদেশ জামায়াত ইসলামের আমিরের দায়িত্ব পালন করছেন। তো কুড়িগ্রাম যদি আমি চিন্তা করি তাহলে অনেক দরিদ্র পীড়িত বা মঙ্গা পীড়িত অঞ্চল। এই অঞ্চলে উন্নতি করতে হলে একটা রাজনৈতিক দলের প্রধান হিসাবে আপনি কোন দিকগুলা আসলে নির্ধারণ করে রেখেছেন? আমাদের তো এখানে বড় কোনো কারখানাও নাই কুড়িগ্রাম জেলায়, বড় কোনো প্রতিষ্ঠানও নাই। এগুলো নিয়ে আমরা চিন্তা করছি যে কুড়িগ্রাম জেলায় যেমন কৃষি বিশ্ববিদ্যালয় হয়েছে, এবং এটাকে কিভাবে আরো সামনে এগিয়ে নেওয়া যায়, এটাকে কিভাবে রাজ্যে কার্যকরী করা যায়। এরপরে হলো অন্যান্য আরো কিভাবে শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা যায়, কলকারখানা গড়ে তোলার ক্ষেত্রে আরো কি ভূমিকা রাখা যায়। এরপরে তৃণমূলের দরিদ্র মানুষের জন্য আমরা কাজ করে যাচ্ছি। যেমন গত বন্যার পরে আমরা গোটা জেলায় আমিরি জামাতের পক্ষ থেকে আমাদের সহযোগিতা করা হয়েছে, এবং আমরা গোটা জেলায় অনেকগুলো বাড়িঘর করে দিয়েছি আমরা। বাংলাদেশ জামায়াত ইসলাম ক্ষমতায় যদি আসে, তা তাহলে বাংলাদেশ পরিচালনার ক্ষেত্রে কিরকম বিধিবিধানকে আসলে প্রাধান্য দেয়া হবে? শরীয়ী বিধিবিধানকেই প্রাধান্য দেওয়া হবে। শরীয় বিধিবিধানকে যখন আমি প্রাধান্য দিবে দেখা যাচ্ছে অনেক সমস্যার মুখোমুখি হতে হয়। কোনো সমস্যা নেই, শরীয়ী বিধানে কোনো সমস্যা নাই। সমস্যা মনে করা হয় এটা না জানার কারণে। যেমন হিন্দুদের সম্পর্কে আমাদের নেগেটিভ কথা বলা যায়, জামাত ইসলাম কথা আসলে হিন্দুরা দেশে থাকতে পারবে না, অথবা তাদের অসুবিধে হবে। কিন্তু এটা মোটেও ঠিক নয়। হিন্দুরা আমাদের কাছে ইসলামী সমাজ প্রতিষ্ঠা হলে হিন্দু মুসলিম সবাই নিরাপদে থাকবে, সবাই সমানভাবে যার যার অধিকার তারা পাবে। এই জন্য এগুলো না বোঝার কারণেই এক শ্রেণীর মানুষ বলে যে জামাত ইসলামে আসলে সমস্যার সৃষ্টি হবে, একবার মানুষ না বুঝেই করে। ইসলামকে জানা বোঝার অভাবের কারণেই এটা বলে। ইসলামকে যদি জানতো বুঝতো তাহলে এটা বলতো না, এবং এটা আমরা প্রমাণ করে দিতে সক্ষম হব। ২ জন মন্ত্রী ছিল আমাদের, তারা দায়িত্ব পালন করেছিল ২০০১ থেকে ২০০৬। আমাদের এমপি ছিল ১৭ জন একবার, ১৮ জন একবার, এরকম অনেক সব সংসদে এর আগে আমাদের এমপি ছিল। এরপরে উপজেলা চেয়ারম্যান ছিল আমাদের ৩৬ জন, ২০০ জনের উপরে ভাইস চেয়ারম্যান ছিল। এরপরে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এখনো আমাদের ৫০ এর উপরে আছে, মেম্বাররা আছে, দায়িত্ব পালন করতেছে কত। এই দায়িত্ব পালনকাল এই দায়িত্ব পালনকালে তারা কি রকম ভূমিকা রাখতেছে জনগণের? আপনারা খোঁজ খবর হয়তো জানেন বেশি। হ্যাঁ, আমরা জানি, গোটা দেশবাসী জানে যে তারা এত সুন্দর ভূমিকা রাখতেছে যে তাদের কোনো দুর্নাম নাই। তাদের কোনো কোনো ধরনের কোনো সমস্যা হচ্ছে না, এবং আমরা স্বচ্ছতার সাথে যে আমাদের ভাইরা দায়িত্ব পালন করতেছে। যে কারণে ২ জন মন্ত্রী যে এই ৫ বছরে কোনো ৳১ দুর্নীতির খতিয়ান না পেয়ে তো তারা শেষ পর্যন্ত বাধ্য হয়ে ওই ৫০ বছর আগের ইস্যু টেনে এনে মিথ্যা মামলা দিয়ে তাদেরকে ফাঁসি দিয়েছে। যদি তাদের এই ৫ বছরে কোনো দুর্নীতি পেত তাহলে তো অতদূর যাওয়া লাগতো না তাদের। এইজন্য আমাদের ভাইয়েরা স্বচ্ছতার সাথে দায়িত্ব পালন করতেছে, এবং জবাবদিহিতা আর স্বচ্ছতা আমাদের মধ্যে আছে। বাংলাদেশ জামায়াত ইসলামের নমিনেশন নিয়ে এই সংসদীয় আসন থেকে নির্বাচন করার মতো কাদেরকে সিলেক্ট করা হয়েছে এই মুহূর্তে আপনারা যে এটা এখন পর্যন্ত আমাদের জরিপ চলছে গোটা দেশে। গোটা দেশে জরিপ চলছে আমাদের কোন আসনে আমাদের প্রভাব বেশি, এবং কোন আসনে কাকে দিয়ে নির্বাচন করলে আমরা জিততে পারবো। গোটা দেশে জরিপ চলছে। জরিপের আলোকে যেটা সিলেক্ট করবে কেন্দ্র ওইটার উপরে আমরা সন্তুষ্ট থাকবো। আমাদের এখানে মানে অন্য কোনো বাড়াবাড়ি করার কিছু নেই। কেন্দ্র যেটা সিলেক্ট করবে সেটাই ঠিক। ধন্যবাদ আম মাওলানা আব্দুল মতিন ফারুকীকে তার মূল্যবান কথা আমাদের এই মিডিয়াতে বলার জন্য। দর্শক, আপনাদের এইখান থেকে আজকে বিদায় নিচ্ছি। দেখা হবে পরের কোনো একটা পর্বে কোনো একজন মানুষের সাথে। সে পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।